নমস্কার স্টুডেন্ট। আগের দিন আমি তোমাদের সিলেবাস সম্বন্ধে আলোচনা করেছি। সেখানে তোমাদের যে 11-এর ফার্স্ট সেমিস্টার কি কি পড়তে হবে তোমাদেরকে, সেগুলো নিয়ে পুরো ডিটেল আলোচনা হয়েছে। আজ তোমাদের ইউনিট ওয়ানের প্রথম যে আমাদের পাঠ্যক্রমে আছে আর কি, প্রোজ, সেই প্রোজের মধ্যে ফার্স্ট যে গল্পটা আছে 1 নম্বর অ্যান অ্যাস্ট্রোলজার্স, যেখান থেকে 4টে এমসিকিউ 4 নম্বর থাকবে তোমাদের প্রথম সেমিস্টারে, সেই টপিকটা নিয়ে আজকে আমি আলোচনা করব। এবং আমি এই আলোচনাটা চাইছি একদম লাইন বাই লাইন তোমরা পড়লেই যাতে বুঝতে পেরে যাও আমি কিভাবে পড়ি, মানে কিভাবে তোমাদেরকে মানে বলছি এখানটায়। বইটা তো পড়তে অবশ্যই হবে, কারণ একটু বইটা রিডিং না পড়লে তোমরা এমসিকিউগুলো সর্ট আউট করতে পারবে না। আমি তোমাদেরকে এখানে একদম গল্পটার যে কোথা থেকে কিভাবে নেওয়া হয়েছে এবং লেখক পরিচিতি সম্বন্ধে একটু বলে দেবো, এবং মেইন যে লাইনগুলো, ইম্পর্টেন্ট যে কি হেডলাইনগুলো, সেগুলো ধরে ধরে রিডিং পড়াবো। আমি একদম হুবহু বই মানে যেরকম লাইন আছে সেগুলো একটু বলবো না, পুরো জাস্ট গল্পটাকে স্টোরি টেলিং করে বলার চেষ্টা করছি। রিডিং তো তোমরা নর্মালি বাড়িতে পড়ে নিতে পারবে, অসুবিধা নেই। যখন তোমাদের কাছে হেল্প একটা সাজেশন বুক থাকবে তখন সেটা নিয়েও তোমাদেরকে একটু দেখে নিতে হবে। আমি জাস্ট তোমাদেরকে মানে লুক আউট কিছু জিনিসকে করে দেবো, এবং কিছু পয়েন্টকেও বলে দেবো যেগুলো হয়তো এমসিকিউতে আসতে পারে বা হয়তো বইয়ে নাও থাকতে পারে, বা থাকলেও সেটা খুব মানে একটু মানে ঘুরিয়ে থাকতে পারে। সেই জায়গাগুলো যাতে তোমাদের অসুবিধা না হয় সেগুলো তোমাদের সাথে আজকে আলোচনা করব। তো প্রথম যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব, সেই টপিকটা হচ্ছে অ্যাবাউট দ্য অথার। এখানে যিনি গল্পটা লিখেছেন, লেখক, তার সম্বন্ধে আমি কথা বলবো। লেখকের নাম হচ্ছে আর.কে. নারায়ণ। তো উনি ওয়ান অফ দ্য বেস্ট আমাদের, মানে মালগুড়ি ডেজ তোমরা শুনে থাকবে, সেটার একটা উনি রাইটার আর কি। তো ওনার একজন একটা লেখনী আছে যেটা দ্য গাইড, সেটা নিয়েও সিনেমা হয়েছে। তোমরা পরে সেটা মানে ইউটিউবে সার্চ করলে বা গুগলে সার্চ করলে দেখতে পাবে। সরি। তো যে আরো বিভিন্ন রকমের যে বক্তব্যগুলো আছে রাইটার সম্বন্ধে, সেটা আমি তোমাদেরকে একটু বলি। গল্পগুলো আমি একটা জাস্ট ছোট্ট করে তোমাদের রেডি করে রেখেছি, সেটাই তোমাদেরকে আমি শোনাচ্ছি পড়ে। হিজ রাইটিং শোজ আস সিম্পলিসিটি অ্যান্ড হিউমার। তার যে লেখন শৈলী, সে লেখন শৈলী খুব সুন্দর এবং খুব মানে মানে যে কেউ, কোনো একদম যারা খুব সিম্পল ইংলিশ বোঝে তারা যদি পড়ে সেটাও বুঝতে পারবে। এবং যে লেখার আর্ট, সেই আর্টটা খুব একদম সিম্পলিস্টিক, কোনো রকম কোনো কমপ্লিকেশন নেই। হি ক্রিয়েটেড দ্য ফিকশনাল ওয়ার্ল্ড অফ মালগুডি। আমি তো একটু আগেই বললাম মালগুডি ডেজ যে পুরো একটা সিরিজ আছে, ওনার প্রচুর গল্প আছে তার মধ্যে। যেমন তোমরা ক্লাস 10-এ পড়ে থাকবে ফাদার্স হেল্প, সেটাও একটা ওখান থেকেই নেওয়া, ঠিক আছে। এবং উনি দ্য উইনার অফ সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড 1960 এবং পদ্মবিভূষণ 2000 সালে তিনি পদ্মবিভূষণ অ্যাওয়ার্ড পেয়েছেন, এবং 1960 সালে সাহিত্য একাডেমি পেয়েছেন। হিজ নভেল দ্য গাইড, যেটা আমি বললাম একটু আগে সিনেমা করা হয়েছে, হ্যাজ বিন মেড ইনটু আ পপুলার ফিল্ম। তো এই হচ্ছে মেন গল্প আমাদের মানে অথার সম্বন্ধে। এর থেকে বেশি কিছু তোমাদের জানার প্রয়োজন নেই। এরপর আমি আসি গল্পটা। এই গল্পটার যে বেস, সে বেসটা কি, সেই গল্পটার বেস আমি একটু ছোট্ট করে সামারি করে নিয়েছি। অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে ডিল উইথ আ সিঙ্গেল ডেজ ইভেন্ট অফ নর্মাল অ্যাস্ট্রোলজার। মানে একটা অ্যাস্ট্রোলজারের একটা সিঙ্গেল একদিনের ঘটনাকে এখানে তুলে ধরা হয়েছে গল্পের মধ্যে। ইট শোজ হাউ আ পার্সন মেনটেন হিজ লাইভলিহুড ফর ব্রেড অ্যান্ড বাটার। কি করে এক মানুষ, সাধারণ মানুষ, যেভাবে ভিড় ভাট্টা ওখানে দেখিয়েছে, মার্কেট দেখিয়েছে, সাধারণ মানুষ তার জীবনযাত্রা কিভাবে করে, সেই জীবনযাত্রার যে একটা খুব সুন্দর তিনি তুলে ধরেছেন, চিত্র অঙ্কন করেছেন লেখনীর মধ্যে, সেটা এখানে দেখানো হয়েছে। ইট টেক্স দ্য রিডার টু এ থ্রিলার ওয়ার্ল্ড অফ আ হোয়াইল, ফর আ হোয়াইল। ছোট্ট করে কিছুটা মুহূর্তে হলো লেখক তার যে পাঠক মহলকে একটা ছোট্ট সময়ের জন্য হলেও একটা মানে রোমাঞ্চক একটা প্লটের মধ্যে নিয়ে গেছেন উনি। সেটাই গল্পটা যখন পড়বো আমরা তখন জানতে পারবো কি সেই প্লট, কি রোমাঞ্চক ব্যাপার আর কি। দিস স্টোরি রিভিলস হাউ হি স্মুথলি ডিলস অ্যান্ড ইস্যু উইথ আ স্মার্ট ব্রেন, ঠিক আছে। এবং তিনি মানে ওই যে নায়ক যে আছেন উনি কিভাবে পুরো ব্যাপারটাকে হ্যান্ডেল করেছেন নিজের উপস্থিত বুদ্ধির সাহায্যে, সেটাও এই গল্পের মধ্যে লেখক যেভাবে তুলে ধরেছে সেটাও আমি এখানে আলোচনা হবে পরবর্তীকালে। আমি আসছি, সেটা আমি তোমাদেরকে আলোচনা করে দেবো। তো এই যে জায়গাগুলো, এগুলো খুব ছোট ছোট কিছু ব্যাপার, সেগুলো দেখানো হয়েছে। সেগুলোই এখানে আমি ভালো করে তোমাদেরকে ডিটেলডে বললাম যে কি কি জিনিসগুলো আছে, তোমরা কি কি জিনিসগুলো পড়বে এখানে, সেগুলো এখানে আমি তোমাদেরকে বলে দিলাম। নেক্সট আর একটু আমি তোমাদেরকে ডিটেলডে নিয়ে যাবো অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে এই গল্পটা সম্বন্ধে।
An Astrologer's Day is a thriller, suspense short story by author R.K. Narayan. While it had been published earlier, it was the titular story of Narayan's fourth collection of short stories, published in 1947 by Indian Thought Publication. It was the first chapter of the world-famous collection of stories Malgudi Days, which was telecasted on television in 2006. এই যে গল্পটা বলেছে আর কি, গল্পটা হচ্ছে একটু থ্রিলার সাসপেন্স টাইপের গল্প, যেটা 1947 সালে প্রথমবার পাবলিশড হয়েছিল এবং 2006 সালে টেলিভিশনে এটা পাবলিশ করা হয়, মালগুডি ডেজ যে পুরোটা। এবং এই যে গল্পটা অ্যান অ্যাস্ট্রোলজার ডে, এটা যে পুরো সিরিজটা আছে তার প্রথম অধ্যায় এইটা আমি পাবো আর কি। এবং এটা খুব বিখ্যাত একটা সিরিজ এই মালগুডি ডেজটা, এই নিয়ে এটা প্রথম জায়গাটা বলেছে। তারপরে স্ট্যান্ডাতে আমি একটু আলোচনা করছি। An Astrologer's Day is an interesting story about a man who runs away from his home and pretend to be an astrologer after imagining that he has committed a murder. In a strange situation and ironic twist of fate, he runs into the very man he thought he had killed. গল্পটা এখানে যে একটা অ্যাস্ট্রোলজার, যিনি অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোলজার নন, তিনি তার যে পাস্ট লাইফ সেখান থেকে বেরিয়ে এসেছেন এবং তিনি ভেবেছিলেন তিনি একজনকে খুন করেছেন, বাট পরবর্তীকালে তিনি বুঝতে পারেন যে না, তিনি যে মানুষটিকে ভাবছেন যে খুন করেছেন আদতে তিনি খুন করেননি তাকে। এরকম একটা টুইস্ট ক্রিয়েট করা হয়েছে এবং সেটাই পরবর্তীকালে গল্পে আমরা জানতে পারবো, সেটা আমরা ডিটেলসে পড়বো। এটা হচ্ছে মেন গল্পের মেন ফান্ডা, ঠিক আছে? তো আমরা নেক্সট যখন যাব তখন মানে গল্পটা ডিটেলসে পড়বো, তখন আমরা এই সম্বন্ধে একটা আমরা সংক্ষিপ্ত আইডিয়া খুব ভালোভাবেই আমরা নেওয়ার চেষ্টা করব। নেক্সট যে ব্যাপারটা আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে যে এই গল্পটা যে থিম, এই গল্পটা যে থিম নিয়ে আলোচনা করা হয়েছে, সেই থিমটা হচ্ছে ফেট, ভাগ্য। মানে একজন মানুষ সে বাড়ি ছেড়ে চলে এসছে, ভেবেছে একজনকে খুন করেছে, কিন্তু সে খুন হয়নি, পরবর্তী জানতে পারে, মানে পরবর্তীতে তার যে অনেক ভিতরে একটা যে মানে মানে কি বলবো, মানে ওটাকে দুঃখ ছিল, খারাপ লাগা ছিল, তার যে নিজের গিল্ট ছিল, সেটা সে পরে রিয়েলাইজ করে এবং সে ভাবে যে না ঠিক আছে, ইটস ওকে, আমার এগুলো তো ভাবার কিছু দরকারই নেই, কারণ সে তো মারা যায়নি। তো সে অনেকটা রিলিজড এবং রিল্যাক্স ফিল করে। লাস্টে আমরা গল্পে যখন যাবো তখন সেটা আমরা দেখতে পাবো। তো এটা থিমটা ফেট, ভাগ্য, এটার উপরেই আমাদের মেন যে গল্পের ব্যাপারটা সেটাকে আলোচিত হয়েছে গল্পের মধ্যে। সেটা লেখক খুব ভালোভাবে তার লেখন শৈলীতে ফুটিয়ে তুলেছেন, সেটা আমরা পাবো, একটু পরেই পড়বো যখন তখন পাবো। এরপর আছে চরিত্রে। এই গল্পে যে চরিত্রগুলো আছে মেনলি তিনটে, বাট কিছু আছে পাসার বাই নিয়ার বাই, সেগুলো আমি আসছি না। মেন যে তিনটে চরিত্র, সেই তিনটে চরিত্রের মধ্যে একজন অ্যাস্ট্রোলজার নিজে, গুরু নায়ক বলে যার হাত দেখা হচ্ছে, যার সাথে মেন যে গল্পের টুইস্ট ক্রিয়েট হবে সে, এবং 3 নম্বর তার স্ত্রী। লাস্টে গিয়ে যেখানে গল্পটা শেষ হচ্ছে, মানে অ্যাকশন ফল হচ্ছে, মানে আমার যে গল্পের শেষ আর কি এসে পড়ছে আর কি, সেখানে এসে তার স্ত্রীর কথা আসবে, সেখানে বলা হয়েছে আর কি। তো এই অ্যাস্ট্রোলজার যে ব্যাপারটা, উনি একজন হাত দেখছেন এবং তার প্রিটেন্ড করছেন যিনি একজন খুব ভালো অ্যাস্ট্রোলজার, বাট তিনি অ্যাকচুয়ালি নন। এবং গুরু নায়ক বলে যে ক্যারেক্টারটা, তার সাথে একটা জায়গায় মিট আপ হবে এবং সেখানে গিয়ে তার সমস্যা আসবে। গুরু নায়ক একজন ম্যান যে ওই তাকে খুন করা হয়েছিল একটা সময়, সেরকমভাবে ব্যাপার একটা ঘটনা ঘটবে, সেই ঘটনাটা সে পরিপ্রেক্ষিতে যে খুন করতে চেয়েছিল তাকে সে খুঁজতে বেরোবে, সেখানে গিয়ে অ্যাস্ট্রোলজারের সাথে মিট হবে। এই নিয়ে গল্পের একটা মানে গল্পের টার্ন অ্যারাউন্ড হয়েছে আর কি এই গুরু নায়ককে নিয়ে, যেখানে গুরু নায়কের পরিস্থিতি এবং গুরু নায়কের উপস্থিতিকে খুব সুন্দরভাবে লেখক তার লেখন শৈলীতে তুলে ধরেছেন। 3 নম্বর ওয়াইফ বা তার স্ত্রী, অ্যাস্ট্রোলজারের স্ত্রী, যেখানে তিনি খুব সুন্দরভাবে নিজেকে একজন ভালো গুড ওয়াইফ হিসাবে রিপ্রেজেন্ট করেছেন, যেখানে অ্যাস্ট্রোলজার গিয়ে বাড়ি ফিরছেন এবং ফিরে সেখানে স্ত্রীর সাথেও কিছু কথোপকথন হচ্ছে এবং স্ত্রীর যে চরিত্র সেটাও খুব ভালোভাবে লেখক তার লেখন শৈলীতে ফুটিয়ে তুলেছেন। এগুলো আমরা পরে আরো ডিটেলডে আলোচনা করছি। আমি এই যে গল্পটা এখন পর্যন্ত যেটুকু টপিকগুলো আমি তোমাদেরকে বললাম, এই টপিকগুলো সুন্দরভাবে ছোট ছোট আকারে ভাগ করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এরপর আমি আসছি মেন গল্পে, যেখান থেকে গল্পটা শুরু হচ্ছে। এবং আমি গল্পটা তোমাদেরকে একটু আগে বললাম, আমি সামারিও করছি না এবং টু দ্য পয়েন্ট লাইনও করছি না। যে লাইনগুলো বা যে লাইনগুলো নিলেই গল্পটা সম্পূর্ণ হয়, সেই লাইনগুলোকে নিয়ে মেন পয়েন্টগুলোকে তুলে ধরে আমি তোমাদেরকে গল্পটা বোঝানোর চেষ্টা করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে শুনে।
আমি এরপর মেন যে গল্প সেখানে পৌঁছাচ্ছি, এবং আমি এই ভিডিওটা মানে অ্যাস্ট্রোলজার্স ডে এই ভিডিওটাকে গল্পটাকে মানে যেভাবে বোঝাবো তোমাদেরকে তাদের দুটো ভাগে ভাগ করবে। আজকেরটা পার্ট 1, পরে আর একটা দিন আমি সময় করে রবিবার বা তার পরবর্তীকালে কোনো একটা দিন আমি বসে পার্ট 2টা বানিয়ে দেবো। তো এই যে গল্পটা যেখান থেকে আমি শুরু করছি আজকে, এখান থেকে হয়তো কিছু দূর পর্যন্ত আমি আজকে শেষ করব। বাকি যে অংশটা থাকবে সেই অংশটা পরবর্তীকালে আমি ওর সাথে অ্যাড করে আর কিছু জিনিস অ্যাড করে সেটাকে শেষ করব। দেখো আমি মেন গল্পে আসি। দ্য স্টোরি ওপেন্স অ্যাট দ্য মিড ডে। দিস ইজ দ্য টাইম হোয়েন দ্য অ্যাস্ট্রোলজার ওপেন্স হিজ বিজনেস। গল্পটা শুরু করছে একদম ঠিকঠাক একটা পাংচুয়ালি, কথাটা পাংচুয়ালি একটা ওয়ার্ড টার্ম আছে ওখানে, তোমরা যখন গল্পটা পড়বে দেখতে পাবে। তো গল্পটা শুরু হচ্ছে একদম একদম মিড ডে মানে দিনের মাঝামাঝি সময়, 12টা এই সময় ধরতে পারো আর কি, 12টার আশপাশ। এবং সেই সময় তার নিজের যে ব্যবসা সেটা সে খুলছে। দ্য রাইটার ডিসক্রাইব হাউ হি বিগিনস হিজ বিজনেস। হি রিমুভস অল হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট লাইক কাউরি সেল, মানে ওই ঝিনুক টাইপের কিছু জিনিস আর কি, চার্ট, তার একটা যে চার্ট থাকে যে হাত দেখার জন্য সেগুলো, পালমারি, রাইটিং ইটিসি, মানে ওই হস্ত দেখার জন্য যে সমস্ত ব্যাপার থাকে আর কি সেগুলো, সে সমস্ত সে জিনিস খুলে তার প্রসার আস্তে আস্তে ঠিক করছে। হি ইজ অলসো ড্রেসড টিপিক্যালি লাইক অ্যান অ্যাস্ট্রোলজার টু অ্যাট্রাক্ট। সে একজন অ্যাস্ট্রোলজারের মতন, মানে খুব সম্ভবত গেরুয়া ড্রেস পরে টোরে একদম ফেটে টেটে তিলক টিলক করেছে, সেগুলো পরবর্তীকালে আমি আসবো আরও যেগুলো পাবো করে, এবং যাতে থেকে মনে হয় যে সে একজন অ্যাস্ট্রোলজার সেভাবে সে ড্রেস আপ করে সে তার নিজের বিজনেস করতে বসেছে। হি অলসো ড্রেসড, ওই বললাম আমি, একটা হিজ ফোরহেড ইজ ব্রাইট উইথ স্যাক্রেড অ্যাশ অ্যান্ড ভার্মিলিয়ান। সিঁদুর এবং কি বলবো ওটাকে, অ্যাশ যেটা আমাদের পাঁশ হয় আর কি, ভালো বাংলা যদি বলতে যাই আমি, তো ছাই টাইপের আর কি, শুদ্ধ ছাই, সেটা মাথায় নিয়ে তার সিঁদুরে তিলক দিয়ে একদম বেশ মনে হয় যেন যে একজন বেশ সাধু সাধু ব্যাপার, একটা অ্যাস্ট্রোলজার ব্যাপার একটা, যেটা গ্রামগঞ্জে আমরা দেখতে পাই যে একজন সাধু হাতে লাঠি ফাঠি নিয়ে পুরো তিলক ফিলক কেটে মাথায় পাগড়ি ফাগড়ি পরে দেখি, দেখলেই মনে হবে না এ খুব বোঝে, এ খুব বোঝদার, মাথায় তিলক টিলক আছে, মানে একটা মনের মধ্যে ভয় ক্রিয়েট হয় যেন, সেই ব্যাপারটা আর কি এখানে এই প্রথম যে 2-3টে লাইন আমি ডেসক্রিপশনটা দিলাম সেটা দেখে বোঝা যায়। His eyes are assumed to have a prophetic light by his customer. He wears a saffron turban, already আমি বললাম ওই পাগড়ি টাইপের আর কি, ওই গেরুয়া টাইপের। Thus the astrologer presented himself to perfectly that he was consequently a point of attraction for all the people. মানে এমন করে প্রেজেন্টেশনটা রেখেছে এবং এমন করে দৃষ্টিভঙ্গি কাস্টমার দিকে দিচ্ছে আর কি, যেখান থেকে সে অ্যাট্রাক্ট করতে পারে, এবং তার চোখের মধ্যে একটা বেশ উজ্জ্বল দৃষ্টি এরকম একটা ব্যাপার আর কি নিয়ে, এবং সে এমনভাবে একটা তার নিজের জায়গাটাকে করে রেখেছে, প্রেজেন্ট করে রেখেছে, যেখানে মনে হচ্ছে যে সে মানে অ্যাট্রাকশন, মানে সব কিছু যারা ওখানে অনেক প্রচুর পাসার বাই নিয়ার বাই যারা আছে আর কি, তাদের বা অন্যান্য আরও যারা ব্যবসা করছে তাদের সবার থেকে যেন তাকে ইউনিক লাগে এবং মানুষ অ্যাট্রাক্ট হয়ে তার কাছে আসে। এরপর আসি দ্য রাইটার ডেসক্রাইব দ্য পাথ অ্যালং। আমি এরপরের যে জায়গাটা, এরপর আসছে আমার যে জায়গাটায় বসেছে সেই জায়গাটা সম্বন্ধে আমি একটু ডিসক্রিপশন এখানে দিচ্ছি। এরপরে বইয়েও তাই আছে, সেভাবেই আমি এটাকে বানিয়েছি বা রেডি করেছি, করেছি। The writer described the path along the town hall park where the astrologer sits to lure his prospective customer. মানে ওই টাউন হলের জায়গাটায় আর কি তিনি বসেছেন এবং একটা প্রসপেক্টিভ রেখে কাস্টমারের সাথে ডিল করার জন্য তিনি রেডি হচ্ছেন। হি ক্যারিড অন হিজ বিজনেস আন্ডার আ ট্যামারিন ট্রি অন দ্য টাউন হল রোড। ওই টাউন হল যে রোডটা ছিল সেখানে একটা তেঁতুল গাছ ছিল, তেঁতুল গাছের তলায় তিনি তার নিজের যে জায়গাটা, ব্যবসার প্রসার, সেটাকে তুলে ধরেছেন। The path was right place to carry on his business as it was amply crowded with different trades and traders like medicine seller, hardware and junk, magician, cloth seller, etc. এমন জায়গায় বসেছে যেটা ওনার বসার জন্য যাকে বলে একদম পারফেক্ট। তো যেখানে লোকের প্রচুর ভিড় এবং আরও অন্যান্য অনেক ব্যবসা, যেখানে হার্ডওয়্যারের ব্যবসা, ম্যাজিশিয়ানদের দোকান, আবার বিভিন্ন রকম কাপড়ের দোকান, এসব সব দোকান আছে এবং ভিড়ে ঠাসা যাকে বলে। তো সেই সময় জায়গায় বসে যেখানে প্রয়োজন, কারণ লোকের আনাগোনা থাকলে তবেই তো না ওর কাছকে আসবে দেখাতে, হাত দেখাতে। তো এটা একটা ফ্যাক্টর কাজ করেছে, তো সেটা খুব সুন্দরভাবে ইউটিলাইজও করেছে যে প্লেসটা উনি বসেছেন। নেক্সট টু হিম স্যাট আ fried groundnut vendor whose gaslight enabled him to carry on his business even after sunset.
এবং এমন জায়গায় বসেছে যেখানে বাদামওয়ালা তার যে গ্যাস লাইট আছে সেই গ্যাস লাইটের পাশে উনি বসেছেন, যাতে যখন সানসেট হয়ে যাবে আর কি, সন্ধ্যে নেমে যাবে, তখন যদি তার ব্যবসা কিছুক্ষণের জন্য আরও চালিয়ে যেতে পারেন, সেই জন্য তিনি ওই বাদামওয়ালার পাশে বসেছেন। এই বাদামওয়ালা নিয়েও তোমরা লাইনে পড়বে, ওখানে তিনি যে বাদাম যে বিক্রি করছেন সেখানে বাদামগুলো ডেলি ডেলি একটা একটা করে নাম দেন, সেই নামগুলো বিভিন্ন রকমের আছে। তোমরা যখন টেক্সট বুক পড়বে তখন সেই টেক্সট বুকে সেই জায়গাগুলো পেয়ে যাবে। আমি যদি তোমাদেরকে পরবর্তীকালে এমসিকিউ কিছু দেবো, থার্ড পার্ট যদি পারি তো থার্ড পার্ট একটা বের করবো যেখানে এমসিকিউ দেবো, কিছু গ্রামারের লাইন বা ভেজাল ভাব দিয়ে দেবো যেগুলো এখান থেকে ইম্পর্টেন্ট, কারণ তোমাদের টেক্সচুয়াল গ্রামার পড়বে, সেটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যাবে, সেটা তোমাদের সুবিধাই হবে। আশা করবো সেগুলো আমি খুব তাড়াতাড়ি করার চেষ্টা করবো, যাতে তোমরা নিজেরা সেই জায়গাটা হ্যান্ডেল করতে পারো ইজিলি। নেক্সট আমি একটু আসি পরের জায়গাটায় আসছি, যেখান থেকে অ্যাস্ট্রোলজারের যে ব্যাপারগুলো আরও যে ক্যারেক্টারিস্টিক ফিচারগুলো সেগুলো তুলে ধরা যায়। দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ শ্রিউড পার্সন হু হার্ডলি হ্যাড এনি নলেজ অফ অ্যাস্ট্রোলজি। খুব চতুর লোক, খুবই চতুর, যার কোনো অ্যাস্ট্রোলজির গুণ নেই, কিন্তু তিনি অ্যাস্ট্রোলজার হয়ে গেছেন। তার মানে এই জায়গাটা হতে গেলে তাকে একটা চালাক হতে হবে প্রচুর। তো তিনি সেরকম টাইপের একজন লোক। হি জাস্ট মেড গেস ওয়ার্ক, একদমই জাস্ট আন্দাজে মারেন। হোয়েন পিপুল অ্যাপ্রোচড হিম, যখন তাকে লোক কেউ জিজ্ঞাসা করে, হি হ্যাড টু ওয়ার্ক হার্ড টু আর্ন হিজ ওয়েজেস, এবং এটার জন্য তিনি প্রচুর পরিশ্রম করেন, প্রচুর প্র্যাকটিস করেন, প্রচুর জায়গা থেকে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। He had absconded from his native village since he did not want to continue the traditional occupation of his forefather, that is farming. অনেকদিন আগেই তার বাড়ি থেকে তিনি পলাতক হয়েছেন, ছেড়ে চলে এসেছেন, এবং সেটা কি জন্য হয়েছেন পরে আমরা জানতে পারবো। এবং তিনি তার যে ফোরফাদারের যে সমস্ত কাজগুলো ছিল, ফার্মিং বা আদার্স যে সমস্ত কাজ, সেগুলো তিনি করেননি। তিনি এসে এইসব যে কাজটা এখন ট্র্যাডিশনাল যে কাজগুলো সেগুলো না করে এখন তিনি এই অকুপেশনটা করছেন, যেটা কিনা অ্যাস্ট্রোলজি। তো সেটা এখন উনি করছেন। হি নেভার হ্যাড এনি প্ল্যান টু রিটার্ন টু হিজ নেটিভ ভিলেজ। তার কোনো রকম কোনো মাথার কোনো প্ল্যান নেই যে তিনি আবার বাড়ি ফিরে যান, কারণ সেই কারণটা তোমরা পরে জানতে পারবে। খুব ইন্টারেস্টিং জায়গা এটা। হি ওয়াজ আ মাস্টার মাইন্ড অ্যাট অ্যানালাইজিং হিউম্যান মাইন্ড অ্যান্ড সাইকোলজি। ইনি এতদিন ধরেই এগুলো নিয়ে আলোচনা করছেন যে যিনি যখনই অ্যাপ্রোচ করেন কাউকে, যে তোমার হাত দেখা হবে বা কেউ এসে অ্যাপ্রোচ করে, তখন তিনি তার কথা অনেকক্ষণ শোনেন, 10 মিনিট 15 মিনিট ধরে শোনেন, তাকে খুব সন্তর্পণে দেখেন যে তিনি কি বলতে চাইছেন, তার ভিতরের ইচ্ছে কি, তিনি কি উত্তর চাইছেন আমার কাছ থেকে। একদম যিনি যেরকম চাইতেন উত্তর, তাকে সেভাবে অবজার্ভ করে তাকেই সেই উত্তরটা দেওয়ার চেষ্টা করতেন। এইভাবেই তিনি খুব চতুর হয়েছেন এই ব্যাপারটাতে, এবং খুব অভিজ্ঞশীল হয়েছেন, এবং যাকে যতটা বলেন তার প্রায় কিছুটা কিছু কিয়দাংশ ঠিক হয়, যেটা যে কেউ করতে পারবে যদি সে এইভাবে অবজার্ভ করে কাউকে। কারণ যখন কেউ বলছে তখন তো সে আবেগ নিয়ে বলে ফেলে, এবং অনেক কথাই বলে ফেলে, সে বুঝতেই পারছে সে কি বলছে, এবং সেগুলো সে অ্যাস্ট্রোলজার ধরে নিয়ে তাকে তার উত্তর দেয়, এবং মনে হয় যে না, তার সে ঠিক কথা বলছে, সে কাস্টমার তখন স্যাটিসফাই হয়। এটাই পরের লাইনে আছে। এবং এই জায়গায় সে খুব স্ট্রংলি হিউম্যান মাইন্ড রিড করার একটা ভিউজ তিনি ক্রিয়েট করে ফেলেছেন। হিজ স্ট্রং পারসেপশন মেড হিম ডায়াগনোস দ্য এক্সাক্ট প্রবলেম অফ হিজ কাস্টমার উড ফাইনালি লিভ স্যাটিসফাইড। এবং এইভাবে তিনি যে খুব পর্যবেক্ষণশীলভাবে যখন তিনি নজরে রাখেন তার কাস্টমারকে, তিনি বুঝতে পারেন তার কাস্টমারের কি প্রবলেম হয়। যখন তিনি তার কাস্টমারকে তার প্রবলেমগুলো খুব ভালোভাবে বলেন, তখন কাস্টমারও সেই জায়গাটা স্যাটিসফাই হন, এবং তারা সেখান থেকে তাকে তার নিজের যে প্রাপ্যটুকু দিয়ে সেখান থেকে তারা বিদায় নেন। এইভাবেই তার যে প্রাত্যহিক জীবন চলে যাচ্ছিল। নেক্সট আসি, হি ক্লোজড হিজ শপ for the day when his neighbor groundnut vendor blew out his light. তার যে প্রাত্যহিক কর্ম সেটা হচ্ছে বন্ধ করে তখন তার পাশের যে গ্রাউন্ডনাট দোকানটা, বাদামের দোকান যেটা ছিল, যেখানে তার লাইটটা গ্যাস লাইট ছিল, সেই গ্যাস লাইটটা সে যখন বন্ধ করে, যখন গ্যাস লাইট বন্ধ করে সে তো অন্ধকার হয়ে যাবে, দেখতে পাবে না। তো নর্মালি তখন সেও তার প্রসাদ যে থাকে সেগুলো গুছিয়ে সে তার নিজের বাড়ির উদ্দেশ্যের দিকে রওনা হয়। অন দ্য ডে, কিন্তু সেই দিন, আন্ডার ডেসক্রিপশন in the story, the groundnut vendor left and the astrologer was packing up his wares when he located a man standing before him. যখন সে এই কিছু গুছাচ্ছিল আর কি, তখন সে দেখতে পায় একটা লোককে, এবং সে তাকে বলে যে ঠিক দেখতে পায় আর কি। এবং অলরেডি যেটা গ্রাউন্ডনাট যখন তার প্রসার অলরেডি লাইট বন্ধ করে ফেলেছে, এবং তার যে প্রসার, অ্যাস্ট্রোলজারের যে প্রসার ছিল, সব গুছানো বাগানো সব জিনিসপত্র ছিল, যে সময় কাউরি ফাউরি যেগুলো ছিল আর কি, ম্যাপ ট্যাপ যেগুলো ছিল, হাতের রেখার যে জিনিসপত্র সব গুছিয়ে প্যাকিং করছে, তখন দেখতে পাচ্ছে সামনে একজন লোক। হি পারসিভড হিম টু বি হিজ প্রসপেক্টিভ কাস্টমার। সে তাকে মনে করছে যে তার সে কাস্টমার হতে পারে। হোয়েন দ্য অ্যাস্ট্রোলজার ইনভাইটেড হিম, যখন তাকে অ্যাস্ট্রোলজার ডাকলো, এই বাবু, হি পোজড আ চ্যালেঞ্জ বিফোর হিম অ্যান্ড হিজ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। যখন তাকে ডাকলো তখন ওই লোকটাও কিন্তু তার সাথে চ্যালেঞ্জ করে বসলো। ঠিক আছে,
তুমি যদি অ্যাস্ট্রোলজি জেনে থাকো তো ঠিক আছে বলো, এবার সে কি ব্যাপারটা, কি ঘটনাটা ঘটেছে সেটা আমরা এখানে এরপরে জানবো, কি চ্যালেঞ্জ করলো, তার সাথে কি গল্প হলো বা কি ব্যাপার হলো। দে হ্যাভ আ ডিল বিটুইন দেম, তার দুজনকের মধ্যে একটা ডিল হলো। কি ডিল? দ্য ম্যান গেভ হিম অ্যান আনা and asked the astrologer to answer his question, and if he does not answer satisfactorily he will have to return the ana with interest. যদি তাকে তার উত্তর দিতে পারে তোকে আনা দেবে, আর যদি না উত্তর ঠিকঠাক তাকে স্যাটিসফাই না করতে পারে তাহলে কিন্তু ওই লোকটিকে তার পুরো মানে টাকা সুদ সমেত ফেরত দিতে হবে। At the same time, if the astrologer can answer the question satisfactorily, he would give him 8 ana. যদি করতে পারে ঠিকঠাক তখন তাকে সে 8 আনা দেবে, বাট ইফ দ্য অ্যাস্ট্রোলজার ফেল হি উড পে ডাবল অ্যামাউন্ট, দ্যাট ইজ 16 আনা টু ম্যান। তাহলে তাকে ডবল ফেরত দিতে হবে। প্রথমে এটা হয়, তারপরে কথা কাটাকাটি হয়ে আবার নেক্সট একটা টপিক আছে, সেই টপিকে এই গল্পটা আছে 8 আনা এবং 16 আনা। যদি অ্যাস্ট্রোলজার পারে তাহলে অ্যাস্ট্রোলজারকে 8 আনা দেবে, যদি না পারে তাকে 16 আনা রিটার্ন দিতে হবে। বাট ইফ দ্য অ্যাস্ট্রোলজার ফেলস হি উড পে ডাবল অ্যামাউন্ট, দ্যাট ইজ 16 আনা। ঠিক আছে, দাস দ্য ডিল ওয়াজ ফাইনালাইজ বিটুইন দেম। এইভাবেই তাদের মধ্যে একটা ডিল চুক্তি, মানে এই চুক্তিটা তাদের মধ্যে অলরেডি সমঝোতার মধ্যে চলে আসে এবং তারা আগিয়ে যায়। কি দেখা হবে, হাত ফাত আর কি এইসব ব্যাপার নিয়ে তাদের মধ্যে কথোপকথন এরপর শুরু হয়, কারণ তারা ডিল ফাইনালাইজ হয়, তারা দুজনেই স্যাটিসফাই হয় যে হ্যাঁ আমি তোমার হাত দেখবো, তোমাকে এই টাকা দিতে হবে, না হলে আমি তোমাকে এই দেবো। এরপর আসছে নেক্সট স্ট্রেঞ্জার। দ্য অ্যাস্ট্রোলজার প্রেড টু হেভেন। অ্যাস্ট্রোলজার কিন্তু এরপরে একটা জায়গায় কোথাও না কোথাও একটা সমস্যা ফিল করেছে, ঠিক আছে, সেখানের জন্য সে একটা মানে মনের মধ্যে একটা কনফিউজড কাজ করছে আর কি। দেন সাডেনলি দ্য অ্যাস্ট্রোলজার ডিনাইড দ্য চ্যালেঞ্জ অ্যান্ড রিকোয়েস্টেড দ্য ম্যান টু লেট হিম গো। মানে এখানে গল্পটা হচ্ছে যে ওই দেশলাইয়ের কাঠি চাইবে আর কি, যে ম্যানটা এসেছিল, যে লোকটা এসেছিল হাত দেখানোর জন্য, সে বিড়ি, এখানে চুরুট লেখা আছে আর কি, চুরুট ধরাবে। তো বিড়ি যখন ধরা যায় তখন দেশলাইয়ের আলোতে তার মুখটা দেখতে পায়, সে যখন দেখতে পায় তখন সে কিছু হয়তো ফিল করে, তার পুরোনো কিছু ঘটনা মনে পড়ে এবং সে ডিনাই করে চ্যালেঞ্জটার থেকে, না আমি তো আর চ্যালেঞ্জ করবো না। অ্যান্ড রিকোয়েস্টেড দ্য ম্যান টু লেট হিম গো। এবং যে ব্যক্তিটা ছিলেন আর কি, যিনি দেখাতে এসেছিলেন, তাকে তিনি রিকোয়েস্ট করেন যে ঠিক আছে তাকে যেন ছেড়ে দেওয়া হয়, তিনি এই চ্যালেঞ্জে নেই। দ্য ম্যান সেড দ্যাট হি উইল নট লেট হিম গিভ ইন। তাকে কোনোভাবেই ছাড়বে না, যেহেতু চুক্তি হয়ে গেছে, চুক্তি সাপেক্ষে তাকে কাজ করতে হবে, সেইভাবেই কিন্তু সেই লোকটিও তাকে নাছড়ো বন্ধা আর কি ধরে রেখেছে। হি টোল্ড হিম ইন হিজ গ্রিড দেয়ার বাই মেকিং দ্য অ্যাস্ট্রোলজার সিভির। এবং সে থরথর করে কাঁপতে শুরু করে আর কি, এরকম ভাবে ধরেছে, না আমি তো অসম্ভব, আমি ছাড়বো না কোনোভাবে, তোমাকে তোমার কথা দিতে হবে, চ্যালেঞ্জ করেছো তুমি। ফাইনালি দ্য অ্যাস্ট্রোলজার রিয়েলাইজ দ্যাট হি ইজ ট্র্যাপড অ্যান্ড হ্যাজ নো চান্স অফ মুভিং আউট। সে বুঝে গেছে যে না আমার তার কোনো বেরোনোর উপায় নেই, আমাকে কিন্তু আমি গ্র্যাপ, মানে আমাকে ধরে ফেলেছে, আমাকে এই চ্যালেঞ্জ নিয়েছি যেটা, সেটা না শেষ করে আমি কোনো মতে এখান থেকে নিষ্পত্তি আমার নেই। দ্য ম্যান টার্ন আউট বি এ ক্রিমিনাল বাই প্রফেশন। এবং দেখে শুনে তার মনে হচ্ছে যে এই লোকটা একটা মানে ক্রিমিনাল টাইপের হতে পারে এবং সে ফালতু বেমক কোনো রকম ঝামেলা না চাইছে না আর কি, এবং সে অনেকটা ভয় ভীত সন্ত্রস্ত হয়েই আর কি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট নেক্সট টাইম, প্রথমবার অ্যাকসেপ্ট করে, সেকেন্ড টাইম সে কিছু রিয়েলাইজ করে ডিনাই করে, তারপর আবার দেখে ভয় টয় পেয়ে যখন ছাড়ছে না দেখছে এবং ফিল করছে যে না কোনো মতেই করা যাবে না, মানে ছেড়ে যাওয়া যাবে না, আমাকে করতেই হবে, তখন সে আবার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে তার হাত গণনা বা যে অ্যাস্ট্রোলজি ব্যাপারটা সেটা নিয়ে তার ওই ম্যান যে ছিল, মানুষটি লোকটি ছিল, সেই লোকটির সাথে কথোপকথন শুরু হয়। এই পরের ঘটনাটা আমি তোমাদেরকে পরের ভিডিওতে শোনাবো, পরের গল্পটা, এবং পরবর্তীকালে এখান থেকে যে কি পয়েন্ট অফ ভিউ লেখক দেওয়ার চেষ্টা করেছেন, কি রিয়েল লাইফের সাথে কি লিঙ্ক থাকতে পারে এবং মোরাল মেসেজ কি থাকতে পারে, সেটা নিয়ে তোমাদের সাথে ডিটেল কথা বলে আমি গল্পটাকে খুব সুন্দরভাবে শেষ করার চেষ্টা করব। তো আজকের মতো গল্পটা এখানেই শেষ করলাম। আমার যতটুকু সাধ্য বা যতটুকু বোঝানোর আমি তোমাদেরকে বোঝালাম। আমি লাইন বাই লাইন পড়লে জানি না কেমন লাগতো, আমি আমার মতো করে একটু তোমাদেরকে জাস্ট গল্পটার মেইন স্ট্রিমটা বোঝানোর চেষ্টা করলাম, কারণ স্কুলেও তোমাদেরকে পড়াবে বা তোমরা যেখানে টিউশনি পড়ো সেখানেও পড়াবে। তো আমি একদম বোরিং জায়গাটাতে এখানে গেলাম না, বসে বসে এখানে রিডিং পড়ার থেকে আমি জাস্ট একটা গল্পটার আউটলাইন তোমাদেরকে দিলাম 1 নম্বর, এবং গল্পটার একটা যে ব্যাকগ্রাউন্ড, গল্পটা কোথা থেকে সৃষ্টি হয়েছে, গল্পটা কোথা থেকে এলো, বা তার পরবর্তীকালে গল্পটা কিভাবে এস্টাবলিশড হয়েছে মানুষের মনে বা কিভাবে ছড়িয়ে পড়েছে, লেখক কি ছিলেন, লেখক পরিস্থিতি যথেষ্টভাবে দেওয়ার চেষ্টা করলাম যতটুকু তোমাদের প্রয়োজন, বাট একটা টোটাল একটা আউটলাইন দিলাম যেটা তোমাদের কাছে খুব ইন্টারেস্টিং মনে হবে, আশা করি ভালো লাগবে। তো এইটুকুই আজকে থাকলো, এটুকুই বলে আজকের এই ভিডিও আমি শেষ করলাম। তো স্টুডেন্টরা তোমরা ভালো করে ভিডিওটা দেখবে,
আর যদি কিছু প্রশ্ন থাকে কমেন্ট অবশ্যই করবে, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। নেক্সট ভিডিওটা খুব তাড়াতাড়ি, বা পার্ট 2 অ্যাস্ট্রোলজির পার্ট 2টা নেক্সটটা যে আমি করবো ভিডিওটা, সেটা খুব তাড়াতাড়ি তোমাদেরকে দিতে চলেছি। ধন্যবাদ, এখানে আজকে ভিডিও শেষ করছি।